আচ্ছা, চলুন একদম সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকে আমরা এমন একটা সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলবো, যেটা দাবি করছে আমাদের এই যে আধুনিক জীবনযাপন, এর অনেক কিছুই নাকি আগে থেকে ছকে বাঁধা। শুনতে একটু কেমন লাগছে, তাই না? কিন্তু এই টেক্সটটা আসলে ঐতিহ্য আর আধুনিকতার বিতর্কটাকে খুব খোলামেলাভাবে কোনো রকম ফিল্টার্স ছাড়াই আমাদের সামনে এনে দাঁড় করায়। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, জাস্ট নিরপেক্ষভাবে দেখব কিভাবে একটা ছোট সক্রেটিক ডায়লগ আমাদের সমাজের বিশাল সব পরিবর্তনকে প্রশ্নের মুখে ফেলে দেয়। সমাজ তো সময়ের সাথে বদলাবেই, কিন্তু এই পরিবর্তনের পেছনের আসল কলকাঠি নাড়ছে কে? চলুন আজ দারুণ ইন্টারেস্টিং আর কিছুটা হতাশাবাদী দৃষ্টিভঙ্গির একদম নিরপেক্ষ একটা ব্যবচ্ছেদ করে ফেলি। তো আজকের এই আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা শুরু করব ১, বাল্যবিবাহ বিতর্ক দিয়ে। তারপর দেখব ২, এর পেছনের গোপন উদ্দেশ্যগুলো। এরপর আসবে ৩, মিডিয়া এবং আবেগের বাজার। ৪, আধুনিক সম্পর্কের সংস্কৃতি। এবং সবশেষে ৫, এর চূড়ান্ত পরিণতি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, বাল্যবিবাহ বিতর্ক এবং এর বাহ্যিক যুক্তিগুলো। এই সোর্স মেটেরিয়ালটার শুরুই হয় খুব ডিরেক্ট একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, অল্প বয়সে, বিশেষ করে টিনেজ বয়সে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আসলে মূল আপত্তিটা কোথায়? মানে প্রবলেমটা ঠিক কি? খেয়াল করে দেখবেন, এই প্রশ্নটা কিন্তু আমরা প্রায় শুনি। আর এখান থেকে মূলত পুরো বিতর্কের সূত্রপাত। একদম বেসিক লেভেলের একটা আলোচনা দিয়ে শুরু হয়ে এটা আস্তে আস্তে বেশ ডিপ আর কমপ্লেক্স একটা রূপ নেয়। সংলাপে যে উত্তরগুলো দেয়া হয় সেগুলো কিন্তু একদমই সারফেস লেভেলের বা আমাদের সবার চেনা যুক্তি। যেমন ধরুন, আরে এতে তো জনসংখ্যা বেড়ে যাবে, অথবা কিশোরী অবস্থায় বাচ্চা নেওয়া তো স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপজ্জনক, ঠিক তাই না? কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। প্রশ্নকর্তা তখন এই যুক্তিগুলোকে কাউন্টার করেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষতার কথা মনে করিয়ে দিয়ে। তার পয়েন্ট হল, আধুনিক চিকিৎসার এই যুগে এসেও কি স্বাস্থ্যঝুঁকির পয়েন্টটা আগের মতোই স্ট্রং আছে? ব্যাস, ঠিক এই পয়েন্টটাতেই আলোচনাটা একটা ভিন্ন মোড় নেয়। আর এই মোড় নেওয়ার পর আমরা চলে আসি দ্বিতীয় পর্বে, গোপন উদ্দেশ্যগুলো উন্মোচন এবং সামাজিক পরিবর্তন। এখানে এসে টেক্সট একটা দারুণ ডাইকোটমি বা দ্বিচারিতা তুলে ধরে। একদিকে ওই যে চেনা বাহ্যিক কারণগুলো, জনসংখ্যা বৃদ্ধি বা স্বাস্থ্য ঝুঁকি, আর অন্যদিকে কিছু গোপন কারণ। ঠিক এখানেই এই টেক্সটের সেই সিনিক্যাল বা হতাশাবাদী কণ্ঠস্বরটা তার আসল দাবিটা পেশ করে। তারা বলছে, এই যে পপুলেশন বা হেলথের যুক্তিগুলো, এগুলো জাস্ট একটা আই ওয়াশ, একটা পর্দা মাত্র। তাদের মতে আসল উদ্দেশ্যটা হলো তারুণ্য বা যৌবনকালটাকে জোর করে দীর্ঘায়িত করা, আর তরুণীদের সমাজের বুকে একদম সহজলভ্য রাখা। বুঝতে পারছেন বিষয়টা? সোর্সটা কিন্তু সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে আধুনিক সমাজ কাঠামোনাকে একদম হিসেব কষে ইচ্ছেকৃতভাবেই এই পরিবর্তনগুলো আনছে। সংলাপটাতে খুব স্ট্রংলি দাবি করা হয়েছে যে বিয়ে জিনিসটা মানুষের জীবনের ফোকাসটাকে প্রাকৃতিকভাবেই নিজের পরিবার, স্বামী আর সন্তানের দিকে ঘুরিয়ে দেয়। এটাই তো মানুষের জীবনের একটা স্বাভাবিক প্রোগ্রেস, তাই না? কিন্তু ওই সিনিক্যাল ভয়েসটার দাবি হল, আধুনিক সমাজ ইচ্ছে করে এই প্রোগ্রেসটাকে ডিলে করতে চায় বা পিছিয়ে দিতে চায়। কারণ কি? তাদের মতে এর পেছনে কারণ হল নারীদের এই সাংসারিক দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখা, যাতে তারা সবসময় কোনো না কোনো রোম্যান্টিক সম্পর্কে জড়ানোর জন্য মুখিয়ে থাকে। সত্যি বলতে এটা আমাদের প্রচলিত ধারণার একেবারে বিপরীত এবং বেশ প্রভোকেটিভ একটা অ্যানালাইসিস। এবার চলুন যাই আমাদের তৃতীয় পর্বে, মিডিয়া এবং আবেগের বাজার, যাকে বলা হচ্ছে একটা পরিকল্পিত সংস্কৃতি। এই কালচারটাকে বদলানোর হাতিয়ার হিসেবে টেক্সটটা বেশ কয়েকটা নির্দিষ্ট জিনিসের নাম বলেছে, যেমন গান, সিনেমা, কবিতা, উপন্যাস, ছবি আর ফ্যাশন। দাবি করা হচ্ছে যে এই মাধ্যমগুলোকে রীতিমতো ছক কষে ব্যবহার করা হচ্ছে, যাতে তরুণ প্রজন্মকে সারাক্ষণ রোমান্স আর প্রেমের দিকে উস্কে দেওয়া যায়। মানে এই থিওরি অনুযায়ী বিনোদন জিনিসটা শুধু আর বিনোদন নেই, এটা একটা বিশাল সাইকোলজিক্যাল প্রোগ্রামিংয়ের অংশ, যেটা আমাদের লাইফস্টাইল আর সিদ্ধান্তগুলোকে কন্ট্রোল করছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং আর ক্যাচি কনসেপ্টটা হলো এই আবেগের বাজার বা ইমোশন মার্কেট। সোর্সটা মানুষের প্রেম, বিরহ বা এই যে আকাঙ্ক্ষা, এটাকে রীতিমতো একটা ম্যানুফ্যাকচার্ড ইন্ডাস্ট্রি হিসেবে ট্রিট করছে। মিডিয়া যখন ইয়াং জেনারেশনের মনে সবসময় প্রেমের একটা ফ্যান্টাসি জাগিয়ে রাখছে, তখন সেই অনুভূতিগুলোকে পুঁজি করে বিশাল একটা মার্কেট বা ব্যবসা গড়ে উঠছে।
মানে সহজ কথায় বলতে গেলে মানুষের ইমোশন এখন আর শুধু পার্সোনাল কোনো ব্যাপার না, ক্রমাগত উস্কানি দিয়ে এটাকে একদম আক্ষরিক অর্থে একটা চরম বাণিজ্যিক বাজারে পরিণত করা হয়েছে। তাহলে এই আবেগের বাজার বাস্তবে কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব পর্ব 4-এ, আধুনিক সম্পর্কের সংস্কৃতি এবং এর ধারাবাহিক প্রক্রিয়া। তো মূল পয়েন্টটা হচ্ছে এই পাইপলাইনটা। এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে আধুনিক ডেটিং কালচারটাকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। প্রথম ধাপ, বিয়েটাকে পিছিয়ে দাও। দ্বিতীয় ধাপ, মিডিয়ার মাধ্যমে কন্টিনিউয়াস উস্কানি দাও। তৃতীয় ধাপ, তৈরি করো সেই বিশাল আবেগের বাজার। আর সব শেষে এই সবকিছুর রেজাল্ট হিসেবে জন্ম নিচ্ছে ক্যাজুয়াল বা নৈমিত্তিক সম্পর্ক। মানে সংলাপে এটা স্পষ্ট দাবি করা হচ্ছে যে আমাদের এই মডার্ন ডেটিং কালচার কিন্তু এমনি এমনি আকাশ থেকে পড়েনি, এটা এই সুনির্দিষ্ট পাইপলাইনেরই একটা ডিরেক্ট আউটকাম। আর এই পুরো প্রসেসের চূড়ান্ত রূপটাকে টেক্সটে বলা হচ্ছে গোপন সংস্কৃতি বা সিক্রেট কালচার। এটা এমন একটা লাইফস্টাইল যেখানে ট্রান্সপারেন্সি বা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির কোনো জায়গায় নেই। এর বদলে কি হচ্ছে? লুকিয়ে লুকিয়ে আজকে একজনের সাথে তো কালকে আরেকজনের সাথে শর্ট টার্ম রিলেশনশিপ গড়ার একটা ট্রেন্ড একদম নর্মালাইজ হয়ে যাচ্ছে। সংলাপের যুক্তি দেওয়া হচ্ছে যে ট্রেডিশনাল কমিটমেন্টের যে একটা স্বচ্ছতা ছিল, এই সিক্রেট কালচার মূলত সেটারই চূড়ান্ত পতন ঘটাচ্ছে। এটা কিন্তু এই সোর্সের অন্যতম তীক্ষ্ণ এবং ডিরেক্ট একটা ক্লেম। ওই হতাশাবাদী কণ্ঠস্বরটা বলছে এই যে এত বড় একটা কালচারাল শিফট হচ্ছে, এর আল্টিমেট বেনিফিটটা আসলে কারা পাচ্ছে? পাচ্ছে তারা যারা বিয়ের কোনো রেসপন্সিবিলিটি ছাড়াই ক্যাজুয়াল এনকাউন্টার খুঁজছে। টেক্সটের দাবি অনুযায়ী এই পুরো সিস্টেমটাকে ইচ্ছে করেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো কমিটমেন্ট ছাড়াই ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানোটা একদম ইজি হয়ে যায়। এটা ভীষণ সিনিক্যাল একটা ভিউ পয়েন্ট, কোনো সন্দেহ নেই, যেটা আধুনিক ডেটিংয়ের এই স্বাধীনতাকে একটা সুচতুর ফাঁদ হিসাবে ব্যাখ্যা করছে। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, পর্ব 5, চূড়ান্ত পরিণতি এবং উপসংহারের চরম পন্থা। চলুন দেখি টেক্সটার সবচেয়ে ডার্ক প্রেডিকশনগুলো আসলে কি। সংলাপটা এখানে এসে একদম দারুণভাবে তার শুরুর পয়েন্টে একটা সার্কেল কমপ্লিট করে। আপনাদের মনে আছে একদম শুরুতে আমরা জনসংখ্যা বৃদ্ধির কথা বলেছিলাম? এখানে এসে একটা বিশাল প্যারাডক্স বা স্ববিরোধিতা দাঁড় করানো হয়েছে। বলা হচ্ছে যদি বিয়ের কারণে জনসংখ্যা বেড়ে যাওয়াটা একটা প্রবলেম হয়, তাহলে এই যে ক্যাজুয়াল বা সিক্রেট রিলেশনশিপ, এগুলোর কারণে যেসব বাচ্চার জন্ম হচ্ছে তাদের বেলায় কি হবে? সমাজ কিভাবে এই দুই ধরনের গর্ভধারণকে ট্রিট করছে? পয়েন্টটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? এবং এই সোর্স মেটেরিয়ালটা শেষ হয় একদম চরম পর্যায়ের একটা উস্কানিমূলক স্টেটমেন্ট দিয়ে। এখানে বলা হচ্ছে তখন বাইচান্স যদি বাচ্চা হয়ও সেটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। জাস্ট চিন্তা করুন কথাটা। টেক্সটটা দাবি করছে যে আধুনিক ডেটিং আর এই যে দায়িত্বহীন সম্পর্ক, এর সবচেয়ে মর্মান্তিক পরিণতি হল মানব জীবনের অবমূল্যায়ন। যখন কোনো কমিটমেন্ট থাকে না, তখন নতুন একটা প্রাণের আগমনকে দেখা হয় স্রেফ একটা বাইচান্স অ্যাক্সিডেন্ট হিসেবে, আর তার পরিণতি গিয়ে ঠেকে ডাস্টবিনে। আবারও বলছি, এটা কিন্তু কোনোভাবে আমাদের নিজস্ব কোনো মতামত নয়, বরং সোর্স মেটেরিয়ালটিতে তুলে ধরা অত্যন্ত ডার্ক এবং চরমপন্থী একটা উপসংহার মাত্র। পুরো সংলাপটা এত চরম আর হতাশাবাদী একটা উপসংহার দিয়ে শেষ হলেও আমরা যদি একটু পিছিয়ে এসে বড় পিকচারটা দেখি, তাহলে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি অনুরণিত হয়। এই যে বিয়ের মতো একটা সোশ্যাল ইনস্টিটিউশনের টাইমলাইন পিছিয়ে দেওয়া হচ্ছে, মিডিয়ার এত প্রভাব আর আধুনিক সম্পর্কের এই যে পরিবর্তন, এই সবকিছু মিলে কি আসলে আমাদের সমাজের বেসিক স্ট্রাকচারটাকেই ভেতর থেকে বদলে দিচ্ছে না? এই পরিবর্তনগুলো কি সত্যি আমাদের ফ্রিডম দিচ্ছে, নাকি সোর্সের দাবি অনুযায়ী আমরা সবাই না বুঝে কোনো একটা অদৃশ্য আবেগের বাজারের প্রোডাক্ট হয়ে যাচ্ছি? এর উত্তর যাই হোক না কেন, আজকের এই নিরপেক্ষ ব্যবচ্ছেদটি নিশ্চিতভাবেই আমাদের চারপাশের সমাজকে একটা নতুন ফিল্টার দিয়ে দেখতে বাধ্য করবে।